স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি তোমাদের এই টরিড জোন, টেম্পারেট জোন, ফ্রিজিড জোনস এতটুকু পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। ঠিক আছে, তো দেখো এবার আসছে আইজোথার্মস। তো আইজোথার্মস কী বলেছে না, আইজোথার্ম হচ্ছে ইমাজিনারি লাইন যেগুলো ম্যাপের উপর আঁকা হয় কি জয়েন করে না, যে সমস্ত জায়গাগুলোতে সেম টেম্পারেচার রয়েছে সেই জায়গাগুলোকে জয়েন করানো হয় এই আইজোথার্ম দিয়ে। ঠিক আছে, দেখো নিচে ছবিটা দেওয়া রয়েছে, এটা দেখলে বুঝতে পারবে। তো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখো কি রয়েছে না, আইসোথার্ম হচ্ছে অলমোস্ট প্রায় দেখো ল্যাটিটিউডের প্যারালালি যাচ্ছে। ইট বেন্ডস অবলিকলি মানে একটু বেঁকে যাচ্ছে। কখন না, অ্যাট দ্য জাংশন মানে যেখানে ওয়াটার আর ল্যান্ড মিট হচ্ছে সেইখানটাতে। ঠিক আছে, কিন্তু এটা মনে রেখো এগুলো কিন্তু ইমাজিনারি লাইন, মানে আসলে তো আর লাইন এরকমভাবে ড্র করা যাবে না। ঠিক আছে, ম্যাপের উপর আমরা ইমাজিনারি লাইন ড্র করি দেখাতে যে সমস্ত জায়গার সেম টেম্পারেচার আছে। কিভাবে মনে রাখবে, এরকম অনেক থাকে, আইজোথার্মস, আইজো হাইট, আইজো বার। তো এরকমভাবে মনে রাখবে থার্ম টেম্পারেচার, তাহলে অনেকটা মিল রয়েছে। তাহলে থার্ম হচ্ছে যেখানে সেম টেম্পারেচার, আর আইজো কথাটার মানে সেম। তাহলে থার্ম মানে টেম্পারেচার আর আইজো মানে সেম, তাহলে সেম টেম্পারেচার। এরকমভাবেই পরে তোমাদের আসবে আইজো হাইট লাইন্স আর হচ্ছে আইজো বার। ঠিক আছে, তো এবার দেখো আসছে গ্লোবাল ওয়ার্মিং। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক, সবাই জানো সেটা, যে এই যে আমাদের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা সবসময় কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে। সেটার কারণ হচ্ছে বোথ ন্যাচারাল আর হিউম্যান অ্যাক্টিভিটিস দুটোর কারণেই। তো এই যে আমাদের পুরো ওভারঅল আর্থের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। যেরকম দেখো বলেছে যে 1850 থেকে 2020-র মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। যদিও এটা এমনি ভাবতে পারো তোমরা যে অনেকটা কম, কিন্তু অ্যাকচুয়ালি পুরো ওভারঅল অ্যাভারেজ গড় হিসেবে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়াটা কিন্তু অনেকটাই। ঠিক আছে, তার কারণ দেখো ন্যাচারাল, এগুলো একটু মনে রেখো। ভলক্যানিক ইরাপশান মানে ভলক্যানোর থেকে যখন আগ্নেয়গিরি যখন বেরোচ্ছে তখন। ফরেস্ট ফায়ার, এই যে হঠাৎ করে আগুন জ্বলে যায় ওই ফরেস্টে, এটা নিজেদের থেকেই হয়, মানে ফরেস্টের হয়তো কোনো কাঠে কাঠে ঘষাঘষি লাগছে, ফ্রিকশান থেকে এরকম আগুন হয়ে যায়। তারপর আর্টিফিশিয়াল, এটা খুবই জানো তোমরা ভালো করে, যে কি না, কার্বন ডাইঅক্সাইড ফ্রম কম্বাশন অফ ফসিল ফুয়েলস। এই যে জ্বালানিতে বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড পোড়ানো যখন আমাদের বেরোয়, ঠিক আছে, ভেহিকেলস থেকে বেরোয় কার্বন ডাইঅক্সাইড, ফ্যাক্টরি কারখানা থেকে বেরোয়, ভেহিকেলস মানে গাড়ি, হাউস হোল্ডস হচ্ছে বাড়ির থেকে। এরকমই দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি, ইনক্রিজিং সিএফসিস ফ্রম রেফ্রিজারেটর। তো ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে সিএফসির ফুল ফর্ম। আমরা জানি যে রেফ্রিজারেটর থেকে কী বেরোয়, ক্লোরোফ্লুরো কার্বন, তো সেইগুলো এফেক্ট করে। ঠিক আছে, তারপর ইলেকট্রনিক্স, পেন্ট ইন্ডাস্ট্রি, এগুলো। নেক্সট আসছে মিথেন গ্যাস, যেটা রিলিজড হচ্ছে রাইস ফিল্ড, মানে যেখানে রাইস গ্রো করা হয় সেই সব ফিল্ডে যে মিথেন প্রডিউসড হয়। বায়োডিগ্রেডেশন অফ প্ল্যান্টস, মানে প্ল্যান্টরা যখন পচছে তখন মিথেন গ্যাস বেরোয়, এটাও আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ে অ্যাডাপ্ট করে। এবার দেখো বলেছে আর্থ হচ্ছে একটা গ্রিন হাউস। তো কী বলেছে না, এই যে অতিরিক্ত ফসিল ফুয়েলস বা জ্বালানি যেগুলো পোড়ানো হয়, কোল ঠোল, ঠিক আছে, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এইগুলো বা আদার রেকলেস হিউম্যান অ্যাক্টিভিটিস বলতে এই যে সব মানে বিনা কারণে পলিউশন করে মানুষেরা, সেই সব কী করছে না, একটা গ্যাসিয়াস লেয়ার তৈরি করে দিয়েছে অ্যাটমসফিয়ারের, যেটার মধ্যে কি রয়েছে না, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সিএফসিস রয়েছে, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড রয়েছে। ঠিক আছে, আর মিথেন আর আদার গ্রিন হাউস গ্যাস আর ডাস্ট পার্টিকেল, এটা আমাদের পুরো আর্থকে একটা চাদরের মতন জড়িয়ে রয়েছে। এই জন্য যখন আমাদের সানস রেজ মানে সূর্যের আলো যখন বাতাসে বা অ্যাটমসফিয়ারে ঢুকছে আমাদের আর্থের সারফেসের উপর, কীরমভাবে স্মল ওয়েভসে ঢোকে আর বেরোয় কীভাবে, লং ওয়েভসে। ঠিক আছে, কিন্তু এই বেরোনোটা প্রিভেন্ট হয়ে যাচ্ছে, মানে স্টপ হয়ে যাচ্ছে। কেন না, এই গ্রিন হাউস গ্যাসের লেয়ারের জন্য। তাই জন্য কি হচ্ছে, আমাদের টেম্পারেচার যেটা আর্থের সারফেসের উপর রয়েছে সেটা কন্টিনিউয়াসলি ডে বাই ডে বাড়তেই থাকছে। এই জন্য বলা হচ্ছে আর্থ হ্যাজ বিকাম আ গ্রিন হাউস। তো এটা একটা কোয়েশ্চেন এরকম আসতে পারে,
যে হাউ হ্যাজ আওয়ার আর্থ বিকাম আ গ্রিন হাউস, তখন এটা পুরোটা যেটা এক্সপ্লেন করলাম আর লেখা রয়েছে এটা তোমাদের লিখতে হবে ভালো করে। এবার দেখো অ্যাকচুয়ালি যে এই গ্রিন হাউস কথাটা এসছে এটা কোথার থেকে এসছে, এটাই দেখো রাইট সাইডে ইয়েলো বক্সটাতে বলেছে যে এটা একটা আধুনিক বা মডার্ন টেকনিক অফ হর্টিকালচার, যেটা কি দিয়ে তৈরি, ট্রান্সপারেন্ট পলিথিন বা গ্লাস দিয়ে তৈরি, যেখানে সান রেজ কী করে, পেনিট্রেট করে গ্লাস দিয়ে আর ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে স্মল ওয়েভসে, বাট ইজ প্রিভেন্টেড ফ্রম রিটার্নিং অ্যাজ লার্জ ওয়েভ। মানে লার্জ ওয়েভে তো বেরোয় কিন্তু সেটা বেরোতে পারছে না, ঠিক আছে, সানরেজ। এটা তোমরা কি করবে না গুগলে সার্চ করে দেখবে, তাহলে আরও ভালো করে ছবিটা বুঝতে পারবে। এখানে ভালো করে তো ছবিটা দেওয়া নেই, ঠিক আছে। এটা কেন করা হয় না, এগুলো ঠান্ডার দেশে করা হয় বেশি, যাতে কি না ওই ঘরটাতে আবহাওয়াটা মানে তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকে, টেম্পারেচারটা বেশি থাকার কারণে গাছরা ভালো থাকে, ঠিক আছে। এবার দেখো বলেছে গ্রিন হাউস এফেক্ট। তো সবসময় কন্টিনিউয়াসভাবে এই ফসিল ফুয়েল বার্ন হওয়ার জন্য বিভিন্ন গ্যাস যেরকম কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো আমাদের বাতাসে সবসময় বাড়তে থাকছে, এই জন্য টেম্পারেচারটাও সবসময় বাড়ছে আমাদের অ্যাটমসফিয়ারে, আর স্পেশালি অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এটাকেই বলে গ্রিন হাউস এফেক্ট। এফেক্টগুলো পড়বে, এগুলোও খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 যেটা হচ্ছে খুব এক্সেসিভ মেল্টিং অফ গ্লেশিয়ার্স, গ্লেশিয়ার গলে যাচ্ছে, তাই তো। এই যে দেখো এশিয়ান রিভার্স, এশিয়াতে যে নদীর উপরের দিকের এগুলো বেশি ফ্লাড প্রোন হয়ে যাচ্ছে, কেন না উপরের দিকে তো এই গ্লেশিয়ারগুলো গলেই তো নদী হচ্ছে। তো এই যে বরফগুলো যখন অনেক বেশি পরিমাণে গলে যায়, তো যেখান থেকে রিভার স্টার্ট হয়েছে তার পরের জায়গাটাতে কি হয়ে যাবে, ফ্লাড হয়ে যাবে না, সেটাই বলেছে, ঠিক আছে। দ্য এজ অফ ওয়েস্ট অ্যান্টার্কটিকা আইস শিট ইজ সিঙ্কিং, ডুবে যাচ্ছে 400 ফিট পার ইয়ার। নেক্সট দেখো এটা বলেছে ইনক্রিজিং হাইট অফ সি লেভেল, এটাও ইম্পর্টেন্ট, যে এই লাস্ট 100 বছরে আমাদের সি লেভেলটা কতটা বেড়ে গেছে না, দেখো 10 থেকে 15 সেন্টিমিটার বেড়ে গেছে। কিসের কারণে, গ্লেশিয়ার গলার কারণে, ঠিক আছে। তারপর দেখো 1 মিটার সি লেভেল রাইজ উইল ডিস্ট্রয় 75% অফ সুন্দরবন, তাহলে বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। আর 1 মিটার যদি বাড়ে সি লেভেল, তাহলে আমাদের সুন্দরবনের 75%টা পুরো নষ্ট হয়ে যাবে। তারপর এখন এই যে সবসময় চেঞ্জ হচ্ছে ক্লাইমেটে, সাইক্লোন এত বেড়ে গেছে, ট্রপিক্যাল ক্লাইমেট আর সাব ট্রপিক্যাল ক্লাইমেটে, এগুলো তো খুব ডিস্ট্রাকশন কজ করছে। অ্যাসিড রেন বাড়ছে, ড্রট মানে যেখানে খরা হয়, আর ফ্লাড এরিয়া যেইগুলোও বাড়ছে, যেখানে বন্যা হচ্ছে। নয় বৃষ্টি একদম হচ্ছে না, যেখানে ড্রট হয়ে যাচ্ছে, আর নয় বৃষ্টি এমনই হচ্ছে যে ফ্লাড হয়ে যাবে। তারপর বলেছে নাম্বার ডি পয়েন্ট, ওভার অ্যান্ড আন্ডার প্রোডাকশন অফ ক্রপস হচ্ছে, মানে অনেক ক্রপসই তো আছে যাদের বিভিন্ন রকম ওয়েদার ফেনোমেনা লাগে গ্রোথের জন্য, যেমন ওয়ার্মার কন্ডিশন ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং ইজ ফ্যাসিলিটেটিং স্পিডি গ্রোথ অফ ভেরিয়াস প্ল্যান্ট, মানে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে এত গরম হয়ে যাচ্ছে আমাদের আর্থটা, তার জন্য কিছু প্ল্যান্ট খুব ভালোভাবে গ্রো হতে পারছে, কিন্তু তাদের কোয়ালিটি কি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য ক্রপের যে প্রোডাকশানটা এটা লো হয়ে যাচ্ছে। ইল্ড মানে প্রোডাকশান, উৎপন্ন যেটা বলে, ঠিক আছে। তো এটা আমরা এখন, তোমরা বুঝবে না ছোট, কিন্তু আমরা বুঝতে পারি যে এখন যেমন অনেক কিছু যে সবজি শাক সবজি খাই, ওগুলো আগে যেরকম একটা স্বাদ ছিল সেগুলো এখন পাওয়া যায় না, কেন না এটাও একটা কারণ, যে এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে প্রোডাকশান হচ্ছে খুবই ভালোভাবে, কিন্তু সেগুলোর আর সেরকম কোয়ালিটি আগের মতন আর নেই। তারপর দেখো বলেছে যে ক্রপস লাইক টমেটো, সয়াবিন, এগুলো কি বলেছে ভালোভাবে ওয়ার্ম টেম্পারেচারে গ্রো করে, কিন্তু মেজ গ্রো করতে পারে না। তারপর বলেছে চেঞ্জ ইন এগ্রিকালচারাল মেথডস, নাম্বার ই পয়েন্ট, অনেক রকম এগ্রিকালচারাল মেথড ইউজ করা হয় ফার্মারদের দ্বারা, যাতে কিনা ভালোভাবে প্রোডাকশান হতে পারে। একটা এরকমই খুব ওয়াইড স্প্রেড, মানে খুব ফেমাস একটা এরকম এগ্রিকালচারাল টেকনিক আছে যেটাকে বলা হয় নো টিল ফার্মিং, যেখানে ক্রপদেরকে এমনভাবে গ্রো করা হয়
যে সয়েলটাকে ডিস্টার্ব করা হবে না, অ্যাজ দে আর লেফট দেয়ার থ্রু টিলেজ। ঠিক আছে, তো বলেছে কি এতে করলে কি হয়, মানে কি যে সয়েলটাকে কোনো রকম মাটিটাকে ডিস্টার্ব না করেই ক্রপ গ্রো করা হচ্ছে। তো এটা কি করছে না, কার্বন স্টোরেজটা সয়েলে বাড়িয়ে দিচ্ছে। বায়োফুয়েল নিড টু বি ইউজড উইচ আর মেড ফ্রম রিনিউয়েবল সোর্সেস। তাহলে আমাদের বায়োফুয়েল দরকার, যেগুলো কিনা রিনিউয়েবল সোর্স থেকে আমরা পাই, যেমন প্লান্ট, অ্যালগি, ইনস্টেড অফ ফসিল ফুয়েলের জায়গা। তো এবার দেখো এই চার্টটা একটু ভালো করে পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমাদের গ্রিন হাউস গ্যাস মেন কী কী। নাম্বার 1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, দেখো কত পার্সেন্ট গ্লোবাল ওয়ার্মিং করছে না, 49%। এটার মেন সোর্স কি, এই যে বার্নিং অফ ফসিল ফুয়েল। তারপর দেখো বলেছে যে মিথেন নাম্বার 2তে 18%। এটা কোথার থেকে পাচ্ছি, ড্রাই হেজ ইন এগ্রিকালচারাল এরিয়াস, মানে শুকনো যে খড় থাকে মাঠে জমিতে যেখানে চাষ করা হয়। বায়োডিগ্রেডেশন অফ প্লান্টস, মানে প্লান্টরা একরাই যখন পচে যায় আস্তে আস্তে তখন। কোল মাইন থেকে পাচ্ছি। ওয়েটল্যান্ডস মানে যেখানে ভেজা জায়গা, আর রাইস ফিল্ড থেকে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট আসছে দেখো নাম্বার 3 ক্লোরোফ্লুরোকার্বন। একটু আগে যেটা আলোচনা করছিলাম, এটা হচ্ছে 14%। আর এটা আমরা আগেও পড়েছি। এটা কোথায় কোথায় থাকে না, এয়ার কন্ডিশনার বা এসি, রেফ্রিজারেটর, পেন্ট স্প্রে, এগুলোতে। নেক্সট আসছে নাম্বার 4 নাইট্রাস অক্সাইড 6%। এটা হচ্ছে ফরেস্ট ফায়ার থেকে হচ্ছে, অক্সিডেশন অফ নাইট্রোজেন ফার্টিলাইজার থেকে হচ্ছে, আর রিয়াকশন অফ অ্যানেরোবিক ব্যাকটেরিয়া ইন সয়েল থেকে হচ্ছে। ঠিক আছে, তো এগুলো একটু দেখবে। এবার আসছে তোমাদের, দেখো বলেছে একটা লাইনটা বলে নিই একটু, যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলোই স্পেশাল রোল প্লে করে আমাদের টেম্পারেচার বাড়াতে। কেন না এরা আমাদের অ্যাটমসফিয়ারে অনেক দিন ধরে থেকে যায়। তো এবার তোমাদের নেক্সট টপিক আসছে প্রেশার বেল্ট আর উইন্ড। তো প্রেশার বেল্ট কি না, প্রেশার, হোয়াট ইজ এয়ার প্রেশার, না যে ফোর্সটা এয়ার মলিকিউলস এক্সার্ট করে অ্যাটমসফিয়ারের উপর পার ইউনিট স্পেস অফ অ্যাট সি লেভেলকেই বলা হয় এয়ার প্রেশার। মানে কি, যে চাপটা আমাদের হাওয়ার মধ্যে, মানে অ্যাটমসফিয়ার বাতাসের মধ্যে যে হাওয়ার মলিকিউলগুলো রয়েছে, সেগুলো আমাদের সি লেভেল অনুযায়ী পার ইউনিট অফ স্পেসে যে প্রেশারটা ক্রিয়েট করে। তো এটা দেখো ইম্পর্টেন্স কি এয়ার প্রেশারের, না উইন্ড ব্লো ইজ কজড বাই দ্য ডিফারেন্স অফ এয়ার প্রেশার। মানে এই যে আজকে হাই প্রেশার এরিয়াস রয়েছে আর লো প্রেশার এরিয়াস রয়েছে, তো এই কারণেই উইন্ড চলাচল করে, না হলে উইন্ড কখনো ব্লো হতো না। আমরা জানি উইন্ড ব্লোজ ফ্রম হাই প্রেশার এরিয়াস টু লো প্রেশার এরিয়াস। তারপর দেখো বলেছে ওয়েদার চেঞ্জ আর কজড বাই ডিফারেন্স অফ এয়ার প্রেশার। তাহলে এই যে ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, এগুলোর কারণও কিন্তু এয়ার প্রেশারের মধ্যে যে তফাৎটা সেটা। তারপর দেখো আমরা যে ওয়েদার ফোরকাস্ট করা হয়, যারা ওয়েদার ডিপার্টমেন্ট করে, সেগুলো কিন্তু এই এয়ার প্রেশারের অ্যানালিসিস করি। ঠিক আছে, তো এবার জানতে হবে ইউনিট অফ এয়ার প্রেশার। ইউনিট কি, মিলিবার। নর্মাল এয়ার প্রেশার কত সি লেভেলে, না 1013.25 মিলিবার। ঠিক আছে, তো এবার দেখো মেজারমেন্ট অফ এয়ার প্রেশার অনেক রকম মেশিনের সাহায্যে করা হয়। মেন আমরা জানি যে কি ইউজ করা হয় এয়ার প্রেশার করার জন্য, মেজার করার জন্য, না ব্যারোমিটার। এটা আবিষ্কার করেছিল হচ্ছে সায়েন্টিস্ট টরিসেলি করেছিলেন। তো টরিসেলিস ব্যারোমিটার দেখো ফার্স্ট ইউজড, তারপরে আসলো ফরটিন্স ব্যারোমিটার আরও অ্যাকিউরেটলি মেজার করার জন্য। নেক্সট আসলো অ্যানেরয়েড ব্যারোমিটার, যেটা কিনা মডার্ন ব্যারোমিটার, সব জায়গায় ইউজ করা যাবে। আর বলেছে অল্টিমিটার আর ব্যারোগ্রাম হচ্ছে কি না, এয়ারক্রাফট মানে প্লেন, এরোপ্লেনের সেফটির জন্য। দ্য র্যাপিড চেঞ্জ মানে যেটা সবসময় কুইক চেঞ্জ হয় এয়ার প্রেশারে এই হাইটের জন্য, সেটা এই ডিভাইস দিয়ে ধরা যায়। ঠিক আছে, তো এবার দেখো এখানে রাইট সাইডে এটা কিন্তু
কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের, এটা একটু পড়ে নেবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এল নিনো হচ্ছে যখন যেটা হচ্ছে, এটা হচ্ছে মানে ক্রাইস্ট চাইল্ড ইংলিশে, মানে কি বলেছে, কোল্ড হামবোল্ট কারেন্ট ফ্লোজ অ্যালং দ্য কোস্ট অফ পেরু আর ইকুয়েডর ইন দ্য ইস্টার্ন প্যাসিফিক ওশান। কিছু বছরে কি হয়েছে না, কিছু কিছু বছরে কি হয়, ওয়ার্ম কারেন্ট মানে এল নিনো ওশান কারেন্টটা নর্থ ডাইরেকশন থেকে আসে আর ছড়িয়ে যায় রিজিয়নটাতে আর তাপমাত্রাটা বাড়িয়ে দেয়। এই জন্য প্যাসিফিক ওশানের ইস্টার্ন পার্টে লো প্রেশার হয়ে যায় আর হাই প্রেশার হয়ে যায় ওয়েস্টার্ন পার্টে। এটাকেই বলা হয় এল নিনো। তো এল নিনোতে কী হচ্ছে না, খুব বৃষ্টি আর ফ্লাড করে পেরু ইকুয়েটর রিজিয়নটাতে, আর ড্রট করে মানে খরা হয় হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়াতে। প্রত্যেক দেখো বলেছে 3 থেকে 7 বছর অন্তর অন্তর এই এল নিনো অ্যাফেক্ট করে সাউথ ওয়েস্ট মনসুন অফ ইন্ডিয়াটা যখন এটা আসে, যেটা এখন হচ্ছে। আর এটার ঠিক উল্টোটাই হচ্ছে লা নিনা, যেটার মানে হচ্ছে বেবি গার্ল। এটা হচ্ছে কি যখন এক্সেসিভ বৃষ্টি হবে, এক্সেসিভ বর্ষা, যেটা আগের বছর হয়েছিল। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে তোমাদের এতটুকুই রাখলাম। এটা চ্যাপ্টারটা তো অনেকটাই বড়, এখনও এটা অনেকগুলোই পার্ট হলো, প্রায় 5-6টা পার্ট হবে, এখনও পুরো হাফ বাকি, অনেকগুলো পার্ট লাগবে পড়াতে। আসলে অনেকটাই তো বড় চ্যাপ্টারটা, আর ভালো করে বোঝাতে গেলে অনেকটা করেই সময় লাগে। কিন্তু আমি আশা রাখছি যে একটু ভালো করে বুঝলে, তোমরা কনসেপ্টটা ভালো করে জেনে নিলে লিখতে তোমাদের পড়তেও অসুবিধা হবে না। তো আজকের মতন এতটুকুই রাখলাম। যদি বুঝে থাকো তাহলে একটা অন্তত লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও পারলে, কারণ আজকে যদি তোমরা আমাকে সাপোর্ট না দেখাও আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। ঠিক আছে।